আজকেও সন্ধ্যেবেলা বসলাম। আমার বসা মানে হয় কিছু আমার তরফ থেকে আপনাদের সঙ্গে কিছু গল্পগুজব করে সময় পার করার জন্য বসা। এই বসাবসির মধ্যে একটা জিনিস আমি উপলব্ধি করি, সেটা হচ্ছে মানে আজকাল বাড়ি থেকে খুব একটা বার হওয়ার সুযোগ হয় না, বার হতে পারি না, বার হইও খুব কম। মানে নিতান্ত প্রয়োজনের তাগিদ ছাড়া আমি বাইরে যাই না। বাইরে গেলে দেশের যে একটা পরিবর্তনশীল অবস্থা চলছে, এর মধ্যে নানান জনের নানান কথা, নানান রকম রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ এক একজন এক একভাবে করতে থাকে। আমারও তো মনের ভিতরে একটা চিন্তা ভাবনা কাজ করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত দল কাদা যেসব লোকগুলা, তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে একটা তারা বিরক্ত বোধ করে। আরে বাবা, দল একটা থাকে, দল থাকে মানুষের, কিন্তু সে দলটা কতটা সত্যাশ্রয়ী বা সত্যের ওপরে এই দলটা চলে, বা দলের যে কর্তা ব্যক্তিরা আছেন তারা কতটা সত্য নিষ্ঠ মানুষ, বা তারা কতটা কি বলা যায়, মানে তারা কতটা সৎ ব্যক্তি এবং সত্যাশ্রয়ী, এসব মানুষের সংখ্যা আমাদের রাজনৈতিক অঙ্গনে আমি খুব একটা দেখি না, খুব খুব কম। আগেই যেসব মানুষদের একটা ছিল সমাজকে নিয়ে বা দেশের মানুষকে নিয়ে যারা মন্তব্য করতেন বা একটা প্রতিশ্রুতি দিতেন, সেসব সেসব দিন শেষ। এখন সব গড়ে মনে হয় যে কে কাকে সরাবে, কে ওই জায়গা দখল করবে, কে কতটা লুটে পুটে খাবে, এই একটা প্রতিযোগিতাই চলছে। এর মধ্যে দিয়ে আমাদের সাধারণ মানুষ আমরা যারা, আমরা তার মধ্যে দিয়ে কোনো রকমে টিকে থাকা, বেঁচে থাকা, এগুলার মধ্য দিয়ে আমাদের দিন নিপাত করতে হয়, দিন পার করতে হয় এভাবে এভাবে, তাছাড়া কিছুই দেখছি না। এই যে একটা ছাত্র জনতা মিলিতভাবে, মানে আমার জীবদ্দশায় আমি এত বড় স্বৈরাচারী শাসক আমি তো দেখিনি। আইয়ুব খানের পিরিয়ডটাও আমি উপভোগ করেছি, কেন আমার জন্মটা হয়েছিল তো ভারত যখন বিভক্ত হচ্ছে সে সময় আমার জন্ম। তো সে সময় আমি ছোট ছিলাম, ধরেন সেটা 1946-47 সালে আর কি, 47 সালের দিকে। তো সে সময় আমি অনেক ছোট, তো তখন তো আর এইসব কাণ্ডজ্ঞান হয়নি। সে সময় থেকে যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, পাকিস্তানের বাসিন্দা আমরা, ভারতবর্ষ বিভক্ত হয়ে ব্রিটিশের কাছ থেকে আমরা আমাদের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলা নিয়ে যে পাকিস্তানের একটা সীমারেখা হয়ে একটা রাষ্ট্র উদিত হলো। তো নতুন একটা রাষ্ট্র, সেখানে নতুন ধ্যান ধারণা, নতুন চিন্তা চেতনার মধ্য দিয়ে মানুষ অগ্রগতির দিকে ধাবিত হবে। মানুষ তার আশা আকাঙ্ক্ষার পথগুলো খুঁজে পাবে, রাষ্ট্র তাকে সেই সহায়তাটা দেবে, দেশের মানুষ অনেক ভালো থাকবে। কিন্তু হলোটা কি? হলো না, সে আশা ভঙ্গ হলো।
পাকিস্তানের দুটো অংশ একটা আর একটার থেকে বৈষম্যের শিকার হয়ে গেল। তো তার মধ্যে যারা মানে ওই ব্রিটিশ পিরিয়ডে সিরাজদৌলাকে সরিয়ে মীর জাফর যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আতাত করে যে সেই স্বাধীন বাংলার নবাবকে হটিয়ে তিনি বাংলার মসনদে বলবেন, এর জন্যে দেশ জাতি এবং স্বাধীনতাকে বিসর্জন দিয়ে যেভাবে তিনি গদিতে বসা যে মানে অবস্থাটা তৈরি করেছিলেন, সেখানে সিরাজদৌলা যে একটা সেই পতন বা সিরাজদৌলার যে একটা মৃত্যু ঘটেছিল, সেটাও ইতিহাস। সেই ইতিহাসের খবরাখবর তো আমরা কেউ না কেউ কিছু কিছু রাখি। এখনকার যারা ইতিহাসের ছাত্র বা ইতিহাস নিয়ে চর্চা করেন বা ইতিহাসকে মনে করতে চান, তারা অবশ্য এগুলো বুঝতে পারেন। তা আমাদের বাংলাদেশের যে জন্মটা, সেটাও তো হলো ওই যে দুই পাকিস্তানের, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের দ্বন্দ্বের মধ্যখান থেকে যে শক্তিটার উত্থান ঘটল, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে চিন্তা চেতনার জায়গায় বাঙালি পৌঁছালো যে আমরা স্বাতন্ত্র একটা ভাষাভাষীর মানুষ, আমাদের স্বাতন্ত্র একটা ভাষা থাকবে, সেটা যদিও অর্জিত হয়েছিল পাকিস্তানের পিরিয়ডে, কিন্তু অর্থনৈতিক বিভিন্ন রকম বৈষম্য এগুলা তো আমাদেরকে শান্তিতে বা আনন্দে থাকতে দিচ্ছিল না। তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা কোনো সময় এই পাকিস্তানের জন্মটাও ভালো চোখে দেখেননি। পাকিস্তানের জন্মের পর থেকে তো ভারতের পাকিস্তানের উপরে যে একটা আক্রোশ বা একটা শত্রুতামূলক মনোভাব, সেটা তো ছিলই। সেটা যারা উপলব্ধি করতে পারে তারা অবশ্যই উপলব্ধি করেন। তো এই অবস্থার মধ্যে তারা তো সুযোগটা পেয়েই গেল। তো তারা মোটামুটি শেখ মুজিবকে ব্যবহার করল। তো শেখ মুজিব দেশের মানুষকে যেভাবে আশ্বাস দিল বা যেভাবে করল, তার মধ্য দিয়ে যেভাবে আন্দোলনকে এগিয়ে নিচ্ছিল, তো তার মধ্যে দিয়ে তার ইচ্ছা ছিল কিন্তু যে বাংলাদেশের জন্ম হোক। এটা তো আমার তো মনে হয় না যে শেখ মুজিব খুব একটা চেয়েছিল। সে মানে সে তার জায়গা থেকে চেয়েছিল সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, সংসদে তার দাপট থাকবে, তার আধিপত্য থাকবে। এগুলাই ছিল শেখ মুজিবের আশাকাঙ্ক্ষার জায়গা। তা যদি না হবে, তাহলে সে তো স্বাধীনতার জন্যে যে মানে মাঠে ময়দানে যে বক্তৃতা দেওয়া হয়, রেসকোর্সের ময়দান থেকে তো সে সরাসরি ডিক্লারেশন দিতে পারত, কিন্তু না, ঘুরিয়ে পেঁচিয়ে তিনি ভাষণ দিয়েছিলেন। তো এই যে এর পরে যেটা ঘটনা ঘটে গেল, তিনি সেফ জোনে চলে গেলেন, দেশের মানুষকে ওই একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে তিনি নিজে সেফ জোনে গিয়ে সেফ সাইড থাকলেন। এরপরে দেশের মানুষের কি হবে, যার যা নিয়ে মানে আছে নিয়ে নেমে পড়ো। আরে বাবা, আছেটা কি? তুই সে অ্যারেঞ্জমেন্ট কিছু করে গেছিস?
তা সে তো দেশের লোক, যখন একটা স্রোত তৈরি হয় সেই স্রোতে তো আগাইতেই থাকে। তো সেভাবে যুদ্ধটা শুরু হলো, কিন্তু তার তো শেষ রক্ষা হওয়ার মতন পর্যায়ে ছিল না। শেষ রক্ষা হবে এটা যদি এই যুদ্ধটা যদি ভিয়েতনামের মতো লেন্দি হতো, অনেক লম্বা চওড়া একটা সময় নিয়ে যে যুদ্ধটা যদি চলত, তাহলে আর একটা অন্যরকম ফলাফল আসতো। এটা তো আমরা বুঝতে পারি, এটা বুঝতে পারি। কিন্তু ওই সময় আমরা ছিলাম, যুদ্ধের ময়দানেই ছিলাম, যুদ্ধের মধ্যেই অংশ নিয়েই ছিলাম, কিন্তু আমাদের তখন তো সেই বোধ বুদ্ধি হয়নি। আমরা তখন টকবগে যুবক, আমাদের বয়স কারো 23, কারো 24, কারো 25, এই ধরনের। মানে আমি আমার সমসাময়িক বয়সের বন্ধুবান্ধবদের কথা বলছি, আমরা সবাই এরকম বয়সের ছিলাম। তা আমাদের ভিতরে এখনকার ছাত্রদের ভিতরে যে উদ্দাম, যে একটা উত্তাপ, একটা লড়াকু মনোভাব, জীবনকে উৎসর্গ করার মতন যে একটা মানসিকতা, এই উদ্যাপটা আমাদের ছিল যে আমরা দেশকে স্বাধীন করব অথবা আমরা মৃত্যুবরণ করব, এখন দুটোর একটা হবে। কিন্তু আসলে সেভাবে অ্যারেঞ্জমেন্টটা না হলে তো অগ্রগতিটা তেভাবে আসে না। তো আমি আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলছি, যখন দেখলাম যে পাকিস্তানের পক্ষ থেকে একটা যারা আমরা মানে যেসব পরিবার বা যারা মুক্তিযুদ্ধের মধ্যে ঢুকে গেছিল বা আমরা গিয়েছিলাম, তাদেরকে একটা টোপ দেওয়া হলো বা তাদেরকে একটা দেশে ফিরিয়ে আনার একটা সুযোগ সৃষ্টি করার প্ল্যান তারা করলেন। সেটা কেমন? সেটা হলো কি, মানে ক্যাম্পগুলা করা হলো, সেখানে শরণার্থী হিসেবে যারা ইন্ডিয়ার মধ্যে ঢুকছিল তারা ফিরে আসুক, পাক সরকার তাদেরকে সাদরে গ্রহণ করবেন এবং তাদেরকে কোনো রকম এর মধ্যে নেবেন না। এই মতো অবস্থায় আমি ওর সময় লক্ষ্য করেছিলাম যে মানুষজন কিন্তু টুকটাক ফেরা শুরু করেছিল। টুকটাক যখন ফেরা শুরু করলো, তখন ইন্ডিয়া চিন্তা করলো আমাদের পাতানো খেলা তো শেষ হওয়ার পথে, এখন যদি এই শরণার্থীর এই যে এটা নিয়ে আমরা একটা বেশ জমজমাট একটা তৈরি করে ফেলেছি, এখান থেকে যদি শরণার্থীরা তার যার যার বাড়িতে যদি ফিরে যায় বা ব্যাক করে, তাই তাদের তো প্ল্যানটা পণ্ড হয়ে যায়। তখন তাড়াতাড়ি তারা শেষের দিকে নিজেদের ফোর্স আর্মিকে নামালো। নামিয়ে হলোটাকে নামিয়ে যেটা হওয়ার, কেন পাকিস্তান তখন তো পূর্ব পাকিস্তানের পাক সেনারা তো অনেক দুর্বল একটা অবস্থায় এসে গেছে। তো এখন মানে যোগসূত্রটাও নষ্ট হয়ে গেছে পশ্চিম পাকিস্তানের সঙ্গে। তার মধ্যে পাক আর্মিরা যারা পূর্ব পাকিস্তানে অবস্থান করছে, এদেরকে মানে বশীভূত করতে তো ইন্ডিয়ান আর্মিদের খুব একটা কষ্ট হয়। তো তারা আমাদের, বিশেষ করে আমি তো সাতক্ষীরা এলাকার লোক, আমার সাতক্ষীরার যে সমস্ত ব্রিজ ট্রিজ এই সমস্তগুলা ইন্ডিয়ান প্লেনগুলো আসলো, তারা বোম্বিং করলো ব্রিজ ট্রিজগুলা, ভালো ভালো ব্রিজ। যে ব্রিজটার কথা আমার নিজের খুব ভালো স্মরণে আছে, সেটা হচ্ছে পাটকেলঘাটার কপোতক্ষ নদীর উপরে যে ব্রিজটা আমাদের এই অঞ্চলের মধ্যে তখনকার একটা বড় ব্রিজ, এবং এই ব্রিজটার মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন আইয়ুব খান, এবং উনি এসছিলেন এখানে, এই পাটকেলঘাটায় এসছিলেন উনি, এবং উনি সি প্লেনে কপোতক্ষ নদীতে উনি নামিয়েছিলেন। আমি তখন ছোট মানে একেবারে ছোটটা, আমি তখন হাই স্কুলের ছাত্র, স্কাউটিং করতাম, আমাদেরকে সব গাড়ি ভরে নিয়ে যাওয়া হয়েছিল। আইয়ুব খানকে আমরা রিসিপশন করব ওই কপোতক্ষ নদের ঘাট থেকে
আমরা বাচ্চারা যারা স্কাউটিং করি, আমরা আমাদের দুই ধারে আমরা দাঁড়িয়ে থাকব, উনি ঘাটের মানে সি প্লেন থেকে নেমে ঘাট থেকে উনি মাঠে আসবেন, পাঁচিলঘাটার ওই যে ফুটবল ফিল্ডে উনি বক্তৃতা দেবেন। এবং ওখানে ওই পাঁচিলঘাটা ব্রিজটা কিন্তু তখন ছিল না, তো ব্রিজটার উনি মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলেন এবং ওখানে মিটিংয়ে উনি ভাষণ দিয়েছিলেন। তো আইয়ুব খানের খুব লম্বা চওড়া, দারুণ ফর্সা টকটকে একটা দারুণ বলিষ্ঠ একটা দেহি মানুষ। আমরা তো ছোট ছোট, তো উনি মাজাটা নুইয়ে আমরা হ্যান্ডশিপ করেছিলাম ওনার সঙ্গে, আইয়ুব খানের সঙ্গে। সেই ইতিহাসটা অনেক ছোটোবেলার স্মৃতি। তো উনি আমাদের সঙ্গে ওই হাতে হাত দিতে দিতে মাজা নিচু করে উনি মঞ্চের দিকে এগিয়ে গেলেন। সে দৃশ্যটা এখন আমার চোখের সামনে জ্বলজ্বল করে ভাসে। এবং আমার এই হাতখানা তখন শিশুর হাত, ছোট মানুষের হাত, আইয়ুব খানের হাত স্পর্শ করার সুযোগ হয়েছিল। তখনকার দিনে আইয়ুব খান স্বৈরাচার থাক, অত্যাচার থাক, মার্শাল দিয়ে দেশটাকে একটা কঠোরভাবে উনি চালিয়েছিলেন এবং আর্মির থেকে উনি সামরিক শাসন দিয়ে যেভাবে পাকিস্তানকে কন্ট্রোল করেছিলেন। কিন্তু পূর্ব পাকিস্তানের উন্নতিটা হবে কীভাবে? এখানে গভর্নর সেখানে মোনায়েম খান হলেন। তো এই গভর্নর সাহেব তো ওরা লেজুড় বৃত্তি করতে করতেই জি স্যার সদরে আইয়ুব করতে করতে তো ওনার জীবন পার হয়ে গেল। এসব চাটুকর প্রবৃত্তির লোকজন দিয়ে হয় না। তুমি পূর্ব পাকিস্তানের গভর্নর, তুমি তোমার গভর্নরই এটা টিকিয়ে রাখার জন্য তাকে সন্তোষজনকভাবে করবা, এটা তো হয় না। তবে একখানে পিরিয়ডে বেসিক ডেমোক্রেসি বলে উঠে একটা যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে নতুন একটা প্রক্রিয়া উনি চালু করেছিলেন, সেটাও মনে আছে, সেটাও খেয়াল আছে। তবে এই গল্পটা এখন যদি আরো লম্বা করি অনেকটা বড় হয়ে যায়। তো এখন এই পর্যন্ত থাক আজকে, তারপর পরে আবার ওই মাঝে মধ্যে বসি যখন পুরানো দিনের গল্প, এই যে ভিডিওতে আমি গল্পটা করছি এখান থেকে কয়েক মাস আগে এই ধরনের গপ্পসপ্প করার মতো সাহস আমার ছিল। মনে চাইতো যে আমার সাধারণ জীবনের মধ্য দিয়ে দেশ এবং দেশের এর যে পুরনো স্মৃতিগুলো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, গল্প করি। কিন্তু ওরে বাবা, যদি পান থেকে চুন খসে, কথা যদি একটা এধার ওধার হয়ে যায়, তাহলে তো গুম হওয়া আর ওই আয়না ঘরে ঢুকে যাওয়া তো কোনো ওয়ান টুর ব্যাপার। কেননা উনি শেখ হাসিনা যেভাবে সাজিয়ে নিয়েছিল, বড় করুণ, বড় মর্মান্তিক। এই মহিলা মানে কি বলা যায়, এর যে কর্মকাণ্ডগুলো সত্যিকার অর্থে যারা মানুষ হিসেবে একবার চিন্তা করবে তাদের গায়ের পশম খাড়া হয়ে যাবে। আর এর সপক্ষে এখনো যারা কথা বলছে এরা মানুষ না কি, এটা আমার বুঝতে কষ্ট হয়, বুঝছেন? এটা বুঝতে কষ্ট হয়। যে খারাপ তাকে খারাপ বলতে তোমাদের এত কষ্ট কেন রে বাবা? তোমরা এত দলকানা, এত নির্বোধ। থাক, কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছে। দেশের মানুষ সবই ভালো, আমিও ভালো, আপনিও ভালো, কিন্তু এই দালাল শ্রেণী এবং নির্বোধ ব্যক্তিগুলা আসলেই এরা খারাপ। এরা শুধু নিজেরটুকুই বোঝে, সামগ্রিকভাবে এরা কাউকে ভালোবাসতে পারে না।